দেখুন, বিভিন্ন টিভি চ্যানেলে এখন প্রায় প্রতিদিনই, শুধু সান্ধ্যকালীন নয়, দিনের বিভিন্ন সময় চলমান ঘটনার ওপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে টক শো হয়। এবং সেই টক শোয়ে প্রতিটি রাজনৈতিক দল থেকে যেমন সিলেক্টিভ প্রতিনিধিরা আসেন, পাশাপাশি সমাজের বিশিষ্ট জনদেরও কারুকে সেই টক শোতে আমরা দেখি। প্রত্যেকেই নিজের নিজের মতন করে বিষয়বস্তুর পক্ষে বা বিপক্ষে মতামত রাখেন, একে অপরের যুক্তি খণ্ডন করেন। কিন্তু আমি প্রত্যেকের প্রতি একেবারে শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব কিছু জানিয়েই বলছি যে একদা তরুণ তুর্কি ছাত্রনেতা, দাপুটে ছাত্রনেতা, পরবর্তীকালে বর্তমানে দলের মানে সিপিআইএম দলের রাজ্যের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, বয়সে তরুণ শতরূপ ঘোষ, তার একটি আমি টিভি চ্যানেলে এই সাম্প্রতিক আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য শুনছিলাম। আমি সেই ছোট্ট একটি অংশ আমি আপনাদের সামনে হাজির করব। আমার মনে হয়েছে যে একাধিক আমি টক শো দেখে যেটা মনে করেছি যে শতরূপ ঘোষ একজন মাঠে ময়দানের সুবক্তাই শুধু নয়, সে কিন্তু এই টিভি টক শোগুলোতে একেবারে অকাট্য যুক্তি নিয়ে প্রাঞ্জল ভাষায় যেভাবে তার বক্তব্য উপস্থাপনা করে, মানুষ কিন্তু সেটাকে হৃদয়ঙ্গম করে। শুধু তাই নয়, তার বিপক্ষের যে বক্তারা তারা কিন্তু 1 ডজন গোল খেয়ে যায়। তো আমি সেই শতরূপের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, আপনারা একটু অনুগ্রহ করে শুনবেন। তবে এটা মনে করবেন না যে শুধু টিভিতেই বামপন্থীরা আছে, মাঠে ময়দানেও লড়াই করছে। কিন্তু আমি শতরূপের কথা এই জন্যেই বললাম যে সর্বক্ষেত্রেই তো লড়াই আছে। তো এই গণমাধ্যমে যে লড়াই, প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে দলের কথা, নীতির কথা, পথের কথা, মতের কথা, বর্তমান শাসক, সে রাজ্য হোক কেন্দ্র হোক, তাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরা, সেই কাজটা যথাযথভাবে পালন করছে শতরূপ ঘোষ। আসুন কথা না বাড়িয়ে শতরূপের সেই আলোচনার একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের বক্তব্য, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। শতরূপের কাছে আসছিলাম, অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম আমি শুরুতে, নিশ্চয়ই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে উনি কি কি করতে পারতেন, আর হাতে থাকার কালীন একাধিক ঘটনায় কি কি জিনিস আমরা এখনো পর্যন্ত দেখেছি। অন্যান্য অনেক ঘটনা ছেড়ে দিলাম, শুধুমাত্র আরজি করে ডে 1 থেকে প্রথম 5 দিনের মধ্যে যা যা কিছু ঘটেছে সবটাই তো ওনার হাতে ছিল নাকি? দেখুন, দাদা যে কথাটা বললেন, শেষ যে কথাটা দিয়ে মানে যেটা বলে শেষ করলেন, আমি সেটা দিয়ে শুরু করছি। একজন অপরাধী আরজি করে নাকি একাধিকজন অপরাধী? আমরা যদি বলি, যতবার বলার চেষ্টা হয়েছে ডক্টর সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে যারা যারা বলেছে এটা গ্যাংরেপ হওয়ার দিকেই ঘটনাক্রম ইন্ডিকেট করছে। বলা হয়েছে যে আমরা গুজব ছড়াচ্ছি, হ্যাঁ, পারসেপশন তৈরি করছি মানুষের মধ্যে, কত কথা, তার জন্য একে ডেকে পাঠানো, ওকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা, সব কিছু হয়েছে। আর যখন দেখা গেল যে সিবিআইও আলটিমেটলি সঞ্জয় রায় ছাড়া কারোর বিরুদ্ধে চার্জশিট জমা দিল না, তখন এদের এই কথাটা বলার কণ্ঠস্বর 4 গুণ বেড়ে গেল। আমি একটা ছবি দেখাই স্বর্ণালী, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, দর্শকরা যদি দেখতে পান, এই আরজি করের ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা করেছিলেন সেই মিছিলের ছবি। সেই মিছিলের পেছনে ব্যানারটায় কি লেখা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, দোষীদের ফাঁসি চাই। 5 দিন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করার পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইনভেস্টিগেট করার পরেও কিন্তু উনি দোষীদেরই ফাঁসি চেয়েছিলেন। তখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে ওনারও কিন্তু ইনপুট এটাই ছিল যে একাধিক দোষী রয়েছে। পরে যখন বোঝা গেল যে আমি একজনকে বাদ দিয়ে বাকি আমার ভাই ভাইপোদেরকে বাঁচিয়ে নিতে পারবো, এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকিদেরকে বাঁচিয়ে নিতে পারবো, তখন আস্তে আস্তে তখন তীরটা আমাদের দিকে ঘুরে আসলো যে আমরা গ্যাংরেপ বলছি মানে নাকি পারসেপশন তৈরি করার চেষ্টা করছি। এবার যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, এই যে কথাটা উনি বললেন না, যে একই উকিল, সে বরুণ বিশ্বাসের পরিবারের হয়ে ওকালতি করছে, সে আবার খুনির হয়ে ওকালতি করছে। এটা ওই উকিলটা থেকে আমরা অবাক হচ্ছি কেন? আরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন এক উকিল, যিনি আমাদের রাজ্যে ধর্ষকেরও উকিল, আবার ধর্ষিতারও উকিল। উনি লোক পাঠিয়ে ধর্ষণ করাচ্ছেন, মুখ বন্ধ করছেন।
আবার উনি আবার ধর্ষিতার হয়ে ধর্ষকের ফাঁসি চাইবেন বলে নাকি আবার হাইকোর্টে অ্যাপিল করবেন বলে বলছেন। সমস্ত ঘটনায় সাপ হয়ে প্রথমে দংশাবো, তারপর ওঝা হয়ে ঝাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজনীতিটা করে আসছেন। আমি 17 মা অ17 মা। 3 নম্বর কথা আমি বলছি, যে মন্ত্রীর কথা উনি বললেন, আমি নাম করেই বলছি, আমার মনে আছে ওনার দিদি প্রমীলা বিশ্বাস, স্বর্ণালী তোমাকেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আমার ভাইয়ের এই খুনের পেছনে দায়ী। আমি নাম করে বলছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাতে থাকলে আমি এই করে দিতাম সেই করে দিতাম, জ্যোতিপ্রিয় মল্লিক তো আপনার হাতে ছিল। বরুণ বিশ্বাসকে খুন করানোর পরে আপনি জ্যোতিপ্রিয় মল্লিককে কি করলেন? রাজ্যের মন্ত্রী করলেন, তাই তো? এবং মন্ত্রী করলেন, 10 বছর মন্ত্রী করে রেখে দিলেন। কদিন আগে বেল পেয়ে বেরিয়েছে, গতকাল বিধানসভা থেকে পেন্ডিং মাইনে তুলেছে, এবার হয়তো পেন্ডিং দপ্তরটাও বুঝে নেবে আপনার কাছ থেকে। আপনি এটা করলেন তো। আমি মনে করাচ্ছি যে রিজওয়ানুর রহমান মারা গেছিল, সে খুন হয়েছিল বা সুইসাইড করেছিল, আজ অব্দি তো তার সঠিক মীমাংসা হলো না। রিজওয়ানুর রহমানের সুইসাইড লেটারে যার নাম রয়েছে, সুইসাইড লেটারে নাম আছে যে জাভেদ খানের, সে তো আপনার হাতে ছিল। আপনি কি করলেন? সেই জাভেদ খানকে রাজ্যের মন্ত্রী করে রেখে দিলেন। আপনার হাতে থাকলে তো আপনি এই করেন। এই যে কামদুনি নিয়ে আলোচনা হচ্ছে, ভারতে এরকম ঘটনা পাবে যে লোয়ার কোর্ট কাউকে ফাঁসি সাজা দিয়েছে, হায়ার কোর্ট তাকে সেটাকে যাবজ্জীবন করে দিয়েছে, কিন্তু ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছে। তুমি স্বাধীন ভারতে এরকম উদাহরণ দেখাতে পারবে না। একদম। এবার আমি কথাটা এই কারণে বলছি, আমাদের এটা মনে রাখতে হবে, কামদুনির ঘটনার এই হাইকোর্টের জাজ যেদিন রায়টা দিচ্ছেন, সেই দিন উনি আক্ষেপের সঙ্গে, খালি রায়টা দিয়েছেন বললে ভুল হবে, আক্ষেপের সঙ্গে উনি একটা কথা বললেন যে আমি এই 4 জনকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ এদের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ সিআইডি আমার কাছে এনে উপস্থিত করেনি। সিআইডি তো আপনার হাতে ছিল, আপনি উপস্থিতটা করলেন না বলে, আপনার সিআইডি উপস্থিত করলো না সেই সঠিক তথ্য প্রমাণ বলে, আজকে ফাঁসির আসামি বাড়িতে বসে এখন এসি ঘরে বসে টিভিতে আরজি করে ধর্ষণ কাণ্ড দেখছে। আমি বলছি এই আপনার হাতে থাকার ফলে তো এই ঘটনাগুলো ঘটেছে। এখন আপনি কি একটা অপরাজিতা বিল, আজকে দেখলাম বলছে যে কেন্দ্র সরকার ফেলে রেখে দিয়েছে অপরাজিতা বিল। আরে রেপ মার্ডার যে করে তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনার ঢপের বিল লাগে? দিল্লির ধর্ষণ থেকে শুরু করে পশ্চিমবাংলায় ধনঞ্জয়ের ফাঁসি, এগুলো হয়নি, তার জন্য আপনার বিল লেগেছে। এই সমস্ত ফালতু কথা বলে বাস্তবতা থেকে তো মুখ ঘোরালে হবে না। আমার শেষ কথা এখানে দেখো, আমি জাস্ট লাস্ট একটা কথা বলছি। দেখো উনি যেটা জোরে আজকে কথাটা বলছেন না, আমরা জানি যে সাম্প্রতিককালে আরজি করেরই আগে পরে কতগুলো ঘটনা ঘটেছে, জয়নগর থেকে শুরু করে এরকম একটা দুটো ঘটনা যেখানে কিনা সত্যি কনভিকশন আরজি করের কিছুদিন পরে জয়নগরে, যেখানে কিনা ফাঁসি সাজা হয়েছে। এবার আমি পরিষ্কার এখানে বলছি স্বর্ণালী, জয়নগরে কেন ফাঁসির সাজা হয়েছে? ওখানে অভিযুক্ত যে তার সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি বলে। আর কামদুনি থেকে শুরু করে, বরুণ বিশ্বাসের ঘটনা থেকে শুরু করে, রানাঘাট থেকে শুরু করে, মধ্যমগ্রাম থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, একটার পর একটা ঘটনায় অপরাধী কেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? তার কারণটা হচ্ছে ওখানে অপরাধীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল বলে পশ্চিমবাংলায় তাদের কোনো শাস্তি হয়নি, কোনো বিচার হয়নি। এইটা হচ্ছে সোজা বাংলা কথা। এইখানেই আমি লাস্ট একটা এখানেই এই কথাটা বলছি। দেখো আমার একটা অভিজ্ঞতা বলছি, এই সিবিআই তখন চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে, তখনও রায়টা আসেনি। আমি ফেসবুকে না আমার দেখা একটা ঘটনা তোমায় বলছি। একটি মেয়ে, আমি দেখলাম কেউ তার স্ট্যাটাসটা শেয়ার করেছিল বলে আমার কাছে তার নোটিফিকেশন এলো। আমি তার নামটা অবশ্যই বলবো না, বলাটা ঠিক নয়। সে তার নিজের সঙ্গে হওয়া একটা হেনস্থার ঘটনাটা লিখেছে, যে তাকে কীরকমভাবে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, দিনের পর দিন তাকে টর্চার করা হয়েছে। তাতে একজন কমেন্ট করেছে যে এটাকে নিয়ে পুলিশের কাছে যাও, অভিযোগ করো তুমি। তাতে সেই ভদ্রমহিলা উত্তর দিচ্ছেন, আরজি করের মতো এত বড় ঘটনা ঘটার পরে পশ্চিমবাংলায় যদি দোষীরা ছাড়া পার পেয়ে যায়, তাহলে আমার এই ঘটনার কি বিচার হবে? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে খালি 1 2 5 জনের শাস্তি না পাওয়ার প্রশ্ন না, এই যে পশ্চিমবাংলায় আজকেই ঘটনা ঘটেছে, একজন মহিলাকে জমি দখল করার জন্য বিবস্ত্র করে মারা হয়েছে। সেই মহিলা পুলিশের কাছে না গিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করেছেন? কেন তিনি জানেন আমাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে মারার পরে যদি পুলিশের কাছে যাই আমি বিচার পাবো না, আত্মহত্যাটাই আমার একমাত্র পথ। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এমন ট্রেন্ড সেট করলেন যে এবার কোনো মহিলার বিচার চাইতে থানায় যাবে না, তারা আত্মহত্যা করবে।